we have decided to inflict her with only one sentence, that is sentence of death. সংসদীয় নির্বাচনের ঠিক আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই রায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ জুড়ে। শেখ হাসিনা এই মুহূর্তে পলাতক, তাকে ধরতে পারেনি বাংলাদেশ পুলিশ, এবং শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছে। নির্বাচনের ঠিক আগে পথের কাটা আওয়ামী লীগ এবং একদিক থেকে তাকে ব্যান করা হয়েছিল এই দলটিকে, এবং অন্যদিকে দ্রুত এই মামলার রায় ঘোষণা করে তবে কি পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন ইউনূস। তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন। ভারত তাকে ফেরত দেবে বা ভারত থেকে ফেরত চেয়ে আদতে কি শেখ হাসিনাকে ফেরত পাবে এই বাংলাদেশ বা এই ইউনূস সরকার? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আজকের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে বাংলাদেশে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে, এবং এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় 5টি ক্ষেত্র বা 5টি আলাদা আলাদা ঘটনা এবং তার বিরুদ্ধে 3টি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। শুধু তাকে নয়, সেক্ষেত্রে আরশাদুজ্জামান খান, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশাপাশি আইজিপি আল চৌধুরী মামুন, তাকেও ফাঁসির সাজা ঘোষণা করা হচ্ছে, তার বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব, এই শেখ হাসিনা এবং আরশাদুজ্জামান তারা আগে ভাগে পলাতক হয়ে গেলেও এই আইজিপি তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে রাজসাক্ষী বানানো হয়, এবং এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে 13ই নভেম্বর এই মামলা ছিল, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একেবারে সিদ্ধান্ত ছিল যে 17 নভেম্বর ঘোষণা করা হবে এই গোটা ঘটনার রায়। এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগের বিভিন্ন ঘটনা রয়েছে, এবং সেই সমস্ত ঘটনায় ধাপে ধাপে পুলিশকে নিষ্ক্রিয়করণ করে রাখা বা অত্যাচার করা, অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করা, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সমস্ত অভিযোগ এই শেখ হাসিনার বিরুদ্ধে তোলা হয়েছিল। এবং তারপর সেই মামলায় বিভিন্ন সাক্ষ্যগ্রহণ, ট্রায়ালের পর শেষ পর্যন্ত 17 নভেম্বর অর্থাৎ আজ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার সঙ্গে আরশাদুজ্জামানকেও একই সাজা দেওয়া হলো। কিছুটা শাস্তি লাঘব করা হয়েছে, এবং সেটা কি, সেক্ষেত্রে এই আইজিপির ক্ষেত্রে কি শাস্তি লাঘব করা হয়েছে সেটা বলবো আমি অবশ্যই। এবং সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, 3টি মামলায়, 2টি মামলায় একেবারে ফাঁসি বা মৃত্যুদণ্ড, তাছাড়া আরও একটি মামলায় এই দুজনকে, আরশাদুজ্জামান ও শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে একটু বলে রাখতে হবে যে বেশ কিছু জট কিন্তু এই গোটা ঘটনার মধ্যে আটকে গিয়েছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক যেমন রয়েছে, তার পাশাপাশি এই গোটা মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে, এবং কি প্রশ্ন, কিভাবে এই গোটা ঘটনা এগিয়েছে, কি অভিযোগ রয়েছে, এই সমস্ত কিছু আজকে এই অনুষ্ঠানে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রাথমিকভাবে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে, যে 5টি অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির সাজা বা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আমি বলবো যে এই 5টি যে অভিযোগ কি। প্রাথমিকভাবে তিনি 2024 সালে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সবাই জানি কোটা বিরোধী আন্দোলনকারী, বৈষম্য বিরোধী আন্দোলনকারী, ঠিক সেই আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়। অভিযোগ, সেই সময়ে তিনি পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, বিমান ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করে তাদেরকে এই আন্দোলন দমাতে বা গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ। এক্ষেত্রে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, এবং সেক্ষেত্রে এই ছাত্র যুবদেরই দোষ দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু রয়েছে। 3 নম্বর, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার যে ঘটনা, সেই ঘটনা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আবু সাইদ, তার কথা, এবং ঠিক সেই আবু সাইদের মৃত্যুর ক্ষেত্রেও এই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া ঢাকার চারখারপুল এলাকায় আন্দোলনরত 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশ পুলিশ। সেক্ষেত্রেও এই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে তিনি অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর। এবং শেষমেশ গণ আন্দোলন চলাকালীন আশুলিয়ায় 6 জন ছাত্রকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, অভিযোগ সেই নির্দেশনা কি হাসিনায় দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে এই শেখ হাসিনার বিরুদ্ধে এই একাধিক যে ঘটনার অভিযোগ, তার বিরুদ্ধে 3টি মামলা ঘোষণা করা হয়, গণহত্যার মামলা। সেই মামলায় এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রায়
যদি পর্যবেক্ষণ করা, সেই পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন না বলেই কিন্তু ইতিমধ্যে তথ্য পাওয়া যাচ্ছে। কি সেই তথ্য? প্রাথমিকভাবে যারা পলাতক, অর্থাৎ যারা একেবারে এই ঘটনার আগে থেকেই পলাতক, তাকে 54 বার আসতে বলা হয়েছে, তিনি হাজিরা দেননি, মামলা আসেননি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ম বাংলাদেশের যে 30 দিনের মধ্যে যদি এই রায় হয়, রায়ের বিরুদ্ধে সেক্ষেত্রে আপিল করা সম্ভব, কিন্তু কোনোভাবে যেহেতু তিনি পলাতক সেক্ষেত্রে 30 দিনের মধ্যে এই আবেদন তিনি করতে পারবেন না। ফলে এক্ষেত্রে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় কিন্তু একেবারে ফাইনাল এবং সেক্ষেত্রে তার সাজা মৃত্যুদণ্ড। এক্ষেত্রে শেখ হাসিনা কি ভয় পাচ্ছেন প্রশ্ন উঠছে। শেখ হাসিনা পরিষ্কার জানাচ্ছেন যে আল্লাহ প্রাণ দিয়েছে, আল্লাহই নেবে এবং আল্লাহই রক্ষা করবে। আমি কোনোভাবে ভয় পাচ্ছি না, বরং শেখ হাসিনার বক্তব্য একেবারে পরিষ্কার, শেখ হাসিনার তরফ থেকে বক্তব্য যে ওরা আমাকে যে সাজাই দিক না কেন, আমি জানতাম এরকম সাজাই দেবে ওরা, এই চেষ্টাই করবে ষড়যন্ত্র। এবং তার পাশাপাশি শেখ হাসিনা বলছেন আরও শক্তিশালী হয়ে ফিরব। প্রাথমিকভাবে এই শেখ হাসিনার সাজা গ্রহণকে কেন্দ্র করে বা সাজা দানকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ জুড়ে 13 নভেম্বর লকডাউন ঘোষণা করা হয়। 13 নভেম্বর বহু জায়গায় আমরা দেখেছি আন্দোলন, একেবারে বিক্ষিপ্ত অশান্তি। সেই মতোই 17 নভেম্বর গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের একেবারে শুট অ্যান্ড সাইড অর্ডার থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আন্দোলন দেখা গিয়েছে, অবরোধ দেখা গিয়েছে। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে 32 ধানমন্দির যে বাড়ি, সেই বাড়ি বুলডোজার নিয়ে যে ভাঙার চেষ্টা, সেক্ষেত্রেও সেই যে বিতর্ক বা সেই বিশৃঙ্খলা কিন্তু বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে। ফলে এই বিশৃঙ্খলা, এই যে বিদ্বেষ, এই বিদ্বেষের দেশ যে বাংলাদেশে পরিণত হয়েছে সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি, তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই রায়কে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ পার্ট উঠে আসছে সেইটা হলো যে কারা রায় দিচ্ছেন এবং এই গোটা ঘটনার ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে অভিযোগ থাকলেও ভারতবর্ষ কি শেখ হাসিনাকে ফেরত দেবে বা বাংলাদেশ কি কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত পাবে? আমি প্রাথমিকভাবে বলবো যে এই ট্রাইব্যুনালের তিনজন বিচারপতির যে বেঞ্চ, গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী, তাদের ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে এই 17ই অক্টোবর এই যে 2024 সালে মামলা শুরু হয় এবং তার 1 বছরের মধ্যেই এই যে মামলার রায়দান, সেই রায়দানে তাকে সাজা ঘোষণা করা হলেও বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই যে অভিযোগ কিন্তু একেবারে শেখ হাসিনার যে আইনজীবী তারা কিন্তু নস্যাৎ করেছেন। কিন্তু সেক্ষেত্রে নস্যাৎ করলেও বিভিন্ন ক্ষেত্রে আজ যে রায় এই 3 বিচারপতি করেছেন তারা পরিষ্কার করে ফোনালাপ উল্লেখ করেছেন, তারা বিভিন্ন যে সাক্ষী গ্রহণ, সেই সাক্ষী গ্রহণের বক্তব্য উল্লেখ করেছেন, বিবাদী পক্ষের যে বক্তব্য, যে উকিলদের বক্তব্য বা আইনজীবীদের বক্তব্য, সেগুলো উল্লেখ করেছেন, করে শেষ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে শেখ হাসিনাকে সাজা দান করেছেন এবং তাকে একেবারে দোষী সাব্যস্ত করেছেন, সাজা দিয়েছেন এবং এই সাজা মৃত্যুদণ্ড, সেটা আমি বারবার করে বলছিলাম। কিন্তু প্রশ্ন উঠছে এই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়াবে? প্রাথমিকভাবে ভারত বাংলাদেশের সম্পর্কটা যে খুব মধুর নয় এই মুহূর্তে, সেটা কিন্তু আমরা বারবার করে বলেছি এবং সেটা জানি আমরা। এবং সেক্ষেত্রে পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই যে ম্যানিপুলেশন বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, সেটাও আমি বলছিলাম, বেশ কয়েকদিন ধরে এর আলোচনায় আমি বলেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার একটা চেষ্টা কিন্তু বাংলাদেশ করবে, যে চেষ্টা কিন্তু বারবার করে আমরা দেখেছিলাম। বিমস্টেকের যে সম্মেলন, সেই সম্মেলনের পর শেখ হাসিনার প্রসঙ্গে কথা উঠেছিল এবং সে কথা কিন্তু বলেছিলেন নরেন্দ্র মোদীর সামনে ইউনুস, এবং সেক্ষেত্রে ইউনুস কিন্তু তেমন কোনো প্রত্যুত্তর না পেলেও এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ইউনুস কিন্তু বারবার করে চেষ্টা করছেন বা ইউনুস সরকার চেষ্টা করছেন শেখ হাসিনাকে ফেরত আনার। এইবার প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য মৌখিকভাবে কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকবার বলা হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের একজন উপদেষ্টা আগামী 2 দিন পর ভারতবর্ষে আসবেন এবং সেক্ষেত্রে অজিত দোভালের সঙ্গে তার একেবারে মুখোমুখি বৈঠক হবে বলে এবং একান্ত বৈঠক হবে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই বৈঠকে ওই উপদেষ্টার তরফ থেকে এবং সেক্ষেত্রে আইন উপদেষ্টা রয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তারা আসবেন এবং তাদের তরফ থেকে যে মৌখিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে কিন্তু একটা বক্তব্য উঠে আসছে। এবং সেক্ষেত্রে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে এ প্রশ্ন উঠছে অবশ্যই, তার কারণ তিনি একেবারে 5ই আগস্ট 2024-এ পলাতক হয়েছিলেন বাংলাদেশ থেকে এবং তারপর থেকে ভারতেই আছেন। যদিও এক্ষেত্রে শেখ হাসিনার ছেলে অর্থাৎ পুত্র সাজিব ওয়াজেদ জয়, তিনি আমেরিকা থেকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে মাকে একেবারে ফাঁসির সাজা বা মৃত্যুদণ্ড ওরা দেবে, এটা আমরা সবাই জানি। এবং সেক্ষেত্রে আমরা এটাও জানি যে ভারতে তারা এই মুহূর্তে মা নিরাপদ আছে, ওরা কিছুই করতে পারবে না, অত্যন্ত সিকিউরিটির সঙ্গে ভারতে রয়েছে। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ ফেরে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ফেরার পর সেই আবেদন বা এই রায়ের পুনরাবেদন করবো আমরা, এই একটা প্রশ্ন কিন্তু রয়েছে। এবং সেক্ষেত্রে নির্বাচন কতটা সঠিক হবে এই প্রশ্নও তিনি তুলেছেন। তার পাশাপাশি এই হাসিনার হুঙ্কার, সেই হুঙ্কারও কিন্তু এই
মুহূর্তে একেবারে পরিষ্কারভাবে শোনা গিয়েছে এবং তার তরফ থেকে পরিষ্কার যে হুঙ্কার দেওয়া হয়েছে যে আরও শক্ত হয়ে আওয়ামী লীগ ফিরবে, এই রায়ের কোনো পরোয়া আমি করি না। এই বক্তব্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ যাকে সাজা দেওয়া হচ্ছে তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, ভারত তাকে ফেরত দেবে কিনা এই একটা জটিল পরিস্থিতি কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে শেখ হাসিনা যাতে কোনোভাবে অনলাইন মাধ্যমে কিছু না বলে, সংবাদ মাধ্যমে কিছু না বলে, এই অনুরোধ বাংলাদেশের তরফ থেকে করা হয়েছিল। সেক্ষেত্রেও কোনো সদুত্তর কিন্তু ভারত তাদের দেয়নি বা বাংলাদেশকে দেয়নি। ফলে এইটা স্পষ্ট যে সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের সেটা যে তলানির দিকে এগোতে পারে সেইটা কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞদের মত। তার পাশাপাশি এই মুহূর্তে এই যে রায়কে নিয়ে যে ষড়যন্ত্র গোটা বাংলাদেশে হয়েছে, একদিক থেকে পাকিস্তানের ইনভলভমেন্টে দ্রুত এই রায় এবং সেই রায় নির্বাচনের আগে হওয়াতে যেটা হয়েছে যে এই রায়ে কোনোভাবে শেখ হাসিনা যে আর বাংলাদেশে ফিরতে পারবে না বা আওয়ামী লীগ যে বাংলাদেশে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেইটাই ইউনূস একেবারে কনফার্ম হলো। এবং সেক্ষেত্রে ইউনূসের তরফ থেকে এইটা কনফার্ম হয়ে গেল যে তিনি কিন্তু চেয়ারে বসার একটা চেষ্টা চালাচ্ছেন এবং সেই চেষ্টা শুধু একটুখানি নয়, ভয়ানক তিনি চেষ্টা চালাচ্ছেন যাতে চেয়ার বা গদিতে তিনিই বসে থাকতে পারেন। ফলে সব মিলিয়ে এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের যে পর্দাফাশ আজ এই অনুষ্ঠানে করলাম এবং তার পাশাপাশি ভারত বাংলাদেশের সম্পর্ক, শেখ হাসিনাকে তো তারা ফেরত নাও পেতে পারে এবং প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে যদি ফেরত পায় বা যদি না পায় সেক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ কী হবে। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট এবং সিএন ডিজিটালে।